ফুলবাড়ী সীমান্তে করা নিরাপত্তা অনুপ্রবেশ রুখতে সতর্ক বিএসএফ। বাংলাদেশ থেকে আসা ট্রাকে চিরুনি তল্লাশি চলছে, পাচার রুখতে করা নজরদারি বিএসএফ এর। খতিয়ে দেখা হচ্ছে বাণিজ্যের কাগজপত্র, গোটা এলাকায় টহলদারি বিএসএফ এর। আরো বিস্তারিত জানবো, সরাসরি ফুলবাড়ী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, এই মুহূর্তে কি পরিস্থিতি, বিএসএফ এর নজরদারি কতখানি আঁটোসাঁটো সেখানে? দেখো, ফুলবাড়ির সীমান্ত অন্যতম একটা গুরুত্বপূর্ণ সীমান্ত। সেখানে এমনি বিএসএফ এর কিন্তু কড়াকড়ি থাকে, কিন্তু বাংলাদেশের সমস্যার পর থেকে এবং সরকার পতনের পর থেকে সেই কড়াকড়ি আরও বেশ খানিকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে বলাই বাহুল্য। তার কারণ তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে বিএসএফ এর চেকপোস্টগুলো রয়েছে, সেখানে সব সময় যেমন একদিকে বিএসএফ এর যারা 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 জওয়ান তারা যেমন প্রস্তুত থাকছেন, তার পাশাপাশি যে ট্রাকগুলো বাংলাদেশ থেকে আসছে, অর্থাৎ বাংলাদেশি যে ট্রাকগুলো, সেগুলোকে কিন্তু থরলি চেক করা হচ্ছে। বেশ কিছু ট্রাক রয়েছে, এমন কিছু ট্রাক রয়েছে যেগুলো শুধুমাত্র মালপত্র ওই পার থেকে আনতে যাচ্ছে। কিন্তু যে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে, আমি একটু দেখার চেষ্টা করব, সম্মুখে বলবো একটু দেখার জন্য, হলুদ একটি ট্রাক এখনও দাঁড়িয়ে রয়েছে, বাংলাদেশের সেটি ট্রাক বলে মনে করা হচ্ছে। সেই ট্রাক ঢাকা, যশোর এই সমস্ত জায়গা থেকে কিন্তু আসছে। সেই ট্রাকগুলোকে কিন্তু থরলি চেক করা হচ্ছে এবং প্রত্যেকটা ট্রাককে কিন্তু ট্রাকের ইঞ্জিনের নিচে কোনো রকম চোরাচালান না হয়, কোনো রকম অনুপ্রবেশের সম্ভাবনা না থাকে, সেগুলো কিন্তু যথেষ্ট দেখা হচ্ছে এই মুহূর্তে। অন্যদিকে টহলদারি কীরকম বেড়েছে তুমি বুঝতে পারছো। এই যে রাস্তা, যেটা কিন্তু একদম সোজা বর্ডার পর্যন্ত চলে যাচ্ছে, তার আগে থেকেই কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে ওই পারে আর কেউ না যেতে পারে। চেকপোস্ট তৈরি করা হয়েছে এবং সেই চেকপোস্টে কিন্তু দুজন করে বিএসএফ এর যারা জওয়ান তারা সারাক্ষণ নজরদারি চালাচ্ছেন। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চলছে এবং পুরো যে রাস্তা, সেখান থেকে মাঝে মধ্যেই বিএসএফের যে গাড়ি, সেগুলো কিন্তু যাতায়াত করছে। তুমি দেখতে পাচ্ছ, আমি একটু ছবিটা দেখাবো, একটি বাংলাদেশের ট্রাক এই মুহূর্তে ছাড়া হয়েছে। ঠিক বর্ডারের কাছে যখন ছাড়ার আগে একবার চেকিং হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন কাগজপত্র সব দেখে নিয়ে চেক করা হচ্ছে, আবার যখন তারা এই বর্ডার ক্রস করছেন বা ভারতের সীমানায় প্রবেশ করে তারা যখন রওনা দিচ্ছেন, সেই সময় কিন্তু আবারও তাদের কাগজপত্র থরলি চেক করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ বাংলাদেশের একটি ট্রাক, লাল নম্বর প্লেট, সেই ট্রাক কিন্তু আসছে, এসে ঠিক এখানে দাঁড়িয়ে তাকে কিন্তু সমস্ত যে কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু থরলি চেক করা হবে। প্রত্যেকটা জায়গায় কোনো রকম যাতে যেমন চলছে, পাশাপাশি একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমাদের অপর প্রতিনিধি ফুলবাড়ী থেকে রয়েছেন রণজিৎ। আমরা দেখাচ্ছিলাম পিঙ্কির সঙ্গে যে আঁটোসাঁটো নিরাপত্তার পাশাপাশি যে সমস্ত ট্রাকগুলো যাতায়াত করছে সেখানে চেকিং চলছে, আর ঠিক কি কি তৎপরতা নজরে পড়ছে বিএসএফ এর পক্ষ থেকে? দেখো, সকাল থেকেই কিন্তু ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত ঘিরে কিন্তু বিএসএফের বাড়তি তৎপরতা দেখা যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করব, আমার পেছনে ঠিক 100 মিটার দূরে ভারত বাংলা সীমান্ত। সকাল থেকেই এই সীমান্ত দিয়ে কিন্তু প্রচুর বাংলাদেশি যে নাগরিক ভারতবর্ষে এসছেন এবং প্রচুর ভারতের নাগরিক তারা কিন্তু বাংলাদেশ থেকে ফিরেছেন। হঠাৎ নতুন করে 3টের সময় কিন্তু বাংলাদেশ থেকে যে রপ্তানিকারী ট্রাকগুলি ছিল, সেই ট্রাকগুলি ঢোকা শুরু করেছে। সেই ট্রাকগুলিতে কিন্তু ইতিমধ্যে বাড়তি নজরদারি চালাচ্ছে বিএসএফ। যেরকমভাবে যেই প্রক্রিয়া মেনে চেকিং করা হয়, সেই প্রক্রিয়া মেনে তো চেকিং হচ্ছেই, পাশাপাশি একাধিক জায়গাতে কিন্তু গাড়ির নিচে মিরার দিয়ে দেখা হচ্ছে যে সেখানে কেউ রয়েছেন কিনা, এই ট্রাক দিয়ে যাতে কোনো রকমভাবে অনুপ্রবেশ না হয় সেদিকে যেমন বাড়তি নজরদারি দেখছে বিএসএফ। পাশাপাশি আমার ঠিক হাতের ডান দিকে রয়েছে তারকাটা, সেই তারকাটার ঘিরে কিন্তু ইতিমধ্যে বিএসএফ এর পক্ষ থেকে বাড়তি টহলদারি চলছে। বিএসএফ সূত্রে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, ভারতবর্ষ সীমানা জুড়ে কিন্তু তারকাটা রয়েছে, কিন্তু বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত তারকাটা নেই। সেই সমস্ত জায়গাতে কিন্তু ইতিমধ্যে বিএসএফ বাড়তি নজরদারি চালাচ্ছে। পাশাপাশি বিভিন্ন যে ট্রাক আসছে, লরি আসছে, সেগুলোতে কিন্তু ইতিমধ্যে বিএসএফ এর পক্ষ থেকে সব রকম নিরাপত্তা মেনেই কিন্তু সেই ট্রাক কিংবা লরিকে ভারতবর্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পৌলমী, বেশ রণজিৎ, বোঝা যাচ্ছে যে আমদানি রপ্তানি শুরু হচ্ছে, কেননা 3 দিন ধরে বন্ধ ছিল এখানে সীমান্ত বাণিজ্য, তারপরে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা। আমাদের অপর প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে। পিঙ্কি, যে ছবিটা তোমরা দেখাচ্ছিলে, একদিকে যেমন ট্রাকগুলি যখন ঢুকছে তখন চেকিং চলছে, তবে বিশেষ করে আমরা জানি চেকপোস্টের বাইরে যে সমস্ত জায়গাগুলো কাঁটা তারের যে ঘেরাটোপ, সেই ঘেরাটোপ থেকে বেশ খানিকটা দূরে রয়েছে, সেই সমস্ত জায়গা নিরাপত্তা কতখানি আঁটোসাঁটো করা হয়েছে পিঙ্কি?
দেখো অবশ্যই এটা থেকে তোমাকে জানিয়ে দিই যে বহু এমন জায়গা রয়েছে, তুমি জানো সবচেয়ে বড় বর্ডার কিন্তু ভারত বাংলাদেশের মধ্যেই রয়েছে, এবং এই যে জায়গাগুলো রয়েছে যেখানে কাঁটাতার নেই সেই জায়গাগুলো থেকে কিন্তু বিএসএফ এর তরফ থেকে বাড়তি ফোর্স মোতায়েন করা রয়েছে। এমন কিছু জায়গা রয়েছে যেমন আমি তোমাকে যদি বলি যে হলদিবাড়ি হোক, মেকলিগঞ্জ হোক, অন্যদিকে আমি যেখানে রয়েছি অর্থাৎ ফুলবাড়ির, এমন বহু জায়গা রয়েছে যেখানে কাঁটাতার দেওয়া নেই। সেই জায়গাগুলো থেকে ইতিমধ্যে চিহ্নিতকরণ বা ম্যাপ তৈরি করা হয়েছিল বিএসএফ এর তরফে। এবং যে পরপর তুমি জানো ডিজি ভারতে এসেছিলেন, কলকাতায় এসে বৈঠক করেছেন, এবং সেখানে এইটা নির্দিষ্ট হয়েছে যে সমস্ত কাঁটাতারগুলো রয়েছে যেখানে কাঁটাতার নেই অর্থাৎ ফেন্সিং নেই সেই জায়গায় বেশি করে টহলদারি চালাতে হবে। এবং একই সঙ্গে তোমাকে এটাও জানিয়ে রাখি যে যেখানে ফেন্সিং নেই সেই গ্রামগুলোর সঙ্গে সমন্বয় বৈঠকও কিন্তু বিএসএফ করেছে। কেন সমন্বয় বৈঠক? তারা মূলত গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং গ্রামবাসীদের বোঝানো যে অনুপ্রবেশ রুখতে গেলে গ্রামবাসীদের পাশে থাকতে হবে। তার কারণ তুমি জানো এমন বহু গ্রাম রয়েছে যেগুলো থেকে হয়তো ঠিক পুকুর পার করলে কিংবা খাল পার করলে কিংবা একটা ছোট হয়তো পাঁচিল রয়েছে সেটা ক্রস করলেই বাংলাদেশ। এমন বোঝাই যাচ্ছে পিঙ্কি, 3 দিন পর যেমন সীমান্তে বাণিজ্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, অন্যদিকে যে সমস্ত জায়গায় কাঁটাতারের বেড়াটা আলগা রয়েছে সেই সমস্ত জায়গায় আঁটাসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অনেক ধন্যবাদ। ফুলবাড়ির পরিস্থিতি দেখছিলাম আমাদের দুই প্রতিনিধি রণজিৎ এবং পিঙ্কির সঙ্গে। অন্যদিকে বাংলাদেশের চূড়ান্ত অরাজকতার পরিবেশ, কমছে বাংলাদেশের টাকার দাম। বাংলাদেশের 100 টাকা ভারতীয় মুদ্রায় 68 থেকে 69 টাকা, গতকাল থেকে কমেছে 4 থেকে 5 টাকা। বাংলাদেশের চূড়ান্ত অরাজকতার পরিবেশ, অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে। এর মাঝেই কমছে বাংলাদেশের টাকার দাম। বাংলাদেশের 100 টাকা ভারতীয় মুদ্রায় 68 থেকে 69 টাকা, গতকাল থেকে কমেছে 4 থেকে 5 টাকা। অর্থাৎ যে অগ্নিগর্ভ পরিস্থিতি, নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অর্থনীতিতেও বড়সড় ধাক্কা। বাংলাদেশের 100 টাকা ভারতীয় মুদ্রায় 68 থেকে 69 টাকা। ব্যবসায়ীরা কি বলছেন বর্তমান এই পরিস্থিতিতে যেভাবে টাকার দাম কমছে? শুনুন। অবস্থান বলতে বাংলাদেশে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে তাতে করে বাংলাদেশের টাকার মানটা অনেকটাই কমে গেছে। তো সেইভাবে আমাদের হাতে কোনো সেইভাবে বা আমরা রেট পাচ্ছি না, যার জন্য বাংলাদেশের টাকার মানটা প্রচুর পড়ে গেছে। এই মুহূর্তে কমই বলতে গেলে চলে। হ্যাঁ, সেইভাবে টাকার রেট যে সেইভাবে আসছে বা এইরকম রেট হবে বা এইভাবে চলবে সেরকম কিছু না, আমরা খবর পাচ্ছি না। তো একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং তুলনামূলক আনুমানিক অনেক কম রেট। মূলত বাংলাদেশি যে টাকাটা সেটা নির্ভর করে আমাদের এখানে একটা ব্যাংক তো পাওয়া যায় অবশ্যই, কিন্তু আমাদের হাতে কেটে বেচা কেনা করতে। এক্ষেত্রে যে সমস্যাটা মূলত হয়ে গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশি নোটের ওপরে আপনারা নিজেরাও দেখছেন বিভিন্ন জায়গায় যেটা আলোচনার বিষয় যে শেখ হাসিনা এবং মুজিবের ছবি, এটা বদলাতে পারে। এটা কিন্তু একটা খুব ভয়ের কারণ আমাদের জন্য। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের যেটা বিডি কারেন্সি আছে, যে দামে কিনেছি তার থেকে সেই দামে কিংবা তার থেকে সামান্য লস হলেও আমরা বেচে আইসি কারেন্সি। এক্ষেত্রে নতুন করে টাকা খুব বেশি কেনাকাটা করছি এটা ঠিক নয়। আমরা বলছি যে আপনারা যারা আসছেন, যদি 2-1 জন আসছেন পেশেন্ট হিসেবে, তাকে বলছি যে আপনারা অল্প কিছু আমাদের কাছে ভাঙান, পরে অবস্থার উন্নতি হলে টাকা ভাঙান। এক্ষেত্রে রেটটা একদম ফ্ল্যাকচুয়েট, এটা 68-69-এর মধ্যেই দাঁড়িয়ে আছে। বর্তমান এই পরিস্থিতিতে যেভাবে টাকার দাম কমছে বাংলাদেশে, অর্থনীতিবিদ সুবর্ণ মৈত্র তিনি কি বলছেন শুনুন। বাংলাদেশের অর্থনীতি পরে হবে। গত 5 দিন ধরে আমরা টেলিভিশনে যা দেখেছি বা খবরের কাগজে যেটা পড়ছি, সেই রাষ্ট্রের সাথে ব্যবসা করার ব্যাপারেই তো লোকে চিন্তিত হয়ে করবে কিনা। আর তাদের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমার কোনো কথা বলার অধিকার নেই, কিন্তু যদি তারা সারা পৃথিবীর সাথে কাজ করতে চান বা ভারতও যদি তাদের সাথে কাজ করতে চান, তাহলে প্রথম যেটা দরকার প্রত্যেকটা মানুষ যাতে সেখানে সুরক্ষিত বোধ করে সেটাই দরকার। অর্থনীতি তখনই সাফল্য পায় যখন মানুষের প্রাণ নিয়ে কোনো রকম কোনো সংশয় থাকে না, মানুষ নিঃশ্বাস নিতে পারেন, বাঁচতে পারেন। আমার মনে হয় বাংলাদেশের সেটাই বোধহয় সবথেকে বেশি করার দরকার।